নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচর হয়ে মণিপুর পৌঁছে ত্রাণ শিবির পরিদর্শন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। হিমন্ত নেতৃত্বাধীন রাজ্য সরকার বন্যাপীড়িতদের পাশে রয়েছে। শিলচরের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে বললেন প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। ফের ঊর্ধ্বমুখী বরাকের জলস্তর সোমবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত বৃদ্ধি 13 সেন্টিমিটার। শিলচর চ্যাংকুড়ি রোড নয়াগ্রাম এলাকার বেশ কিছু স্থানে নতুন করে বন্যার জল প্লাবিত। অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে শিলচর প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। সোনাই বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের দাবি ধনেহরি যুব সমাজের। এবারে বিস্তারিত খবর। শিলচর হয়ে মণিপুরে পৌঁছে ত্রাণ শিবির পরিদর্শন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মণিপুরের শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতায় প্রস্তুত কংগ্রেস। মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দল নেতার। দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে পরিস্থিতির খোঁজ নিতে আজ সোমবার শিলচর হয়ে মণিপুর পৌঁছলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যাওয়ার পথে লক্ষ্মীপুরের মারকুলিন এলাকায় থালাইয়েন ইয়থ কেয়ার সেন্টারে আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের খোঁজ নেন। এর আগে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তিনি বরাক উপত্যকার দলীয় বিধায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতিরও খোঁজ খবর নেন রাহুল। এদিকে আজ সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে সকাল 9টা 15 মিনিট নাগাদ শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধী। মণিপুর প্রদেশ কংগ্রেসের সভাপতিকে মেঘচন্দ্র সিং সহ দলের অন্য কর্মকর্তারা জি গংমই, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উইববি সিংহ এবং সে রাজ্যের অন্যান্য কর্মকর্তারা দলীয় নেতাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দরে তিনি বরাক উপত্যকার দলীয় জনপ্রতিনিধি এবং সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এরপর সড়কপথে রওনা হয়ে মারকুলিনের শরণার্থী শিবিরে উপস্থিত হন। ওই শিবিরে প্রায় আধ ঘন্টা কাটিয়ে ফের সড়কপথে রওনা হয়ে মণিপুরের জিরিবামের জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলের শরণার্থী শিবিরে উপস্থিত হন। এরপর সেখান থেকে সোজা চলে আসেন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। দুপুর 1টা 45 মিনিট নাগাদ বিশেষ বিমানে কুম্ভীরগ্রাম থেকে রওনা দেন মণিপুরের রাজধানী ইম্ফলের উদ্দেশ্যে। মণিপুরের চূড়াচাঁদপুর, মাইরাং ও তুইবাং এলাকায় শিবিরে উপস্থিত হন। আজ বিকেল 5:30টায় মণিপুরের রাজ্যপাল অনুসুয়া উইকের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা এরপর সন্ধ্যা 6:30টায় মণিপুর কংগ্রেস অফিসে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, It's the third time I've come here since the problem started, and it has been a tremendous tragedy. Frankly, I was expecting some improvement in the situation, but I was quite disappointed to see that the situation is still nowhere near what it should be. I visited the camps and heard the people there, heard their pain. I came here to listen to them, to build confidence in them, and as somebody who's in the opposition, to try and apply pressure on the government so that it acts. Here, the need of the hour is peace. Violence is hurting everybody. Thousands of families have been harmed, property has been destroyed,
family members have been killed, and I have never seen anywhere in India what is going on here. The state is completely split in two, and it is a tragedy for everybody involved. I want to tell all the people of Manipur, I come here as your brother. I come here as somebody who wants to help you, who wants to work with you to bring back peace in Manipur. And I am ready to do whatever I can. Congress Party is ready to do whatever it can to bring back peace here. We had a conversation with the governor, and we expressed to the governor that we would like to help in whatever way we can. We also expressed our displeasure, and we said that we are not happy with the progress that has taken place here. I don't want to go further into politicizing this issue. It's not my intention. As I said, I come here as a brother, as a family member, and I understand that the entire Manipur, all of it, is in pain, is suffering. I'm to come here 5 times, 10 times, any amount of times you want me to come here. I'm happy to come here, and I'm happy to listen to what you have to say and try and help you as leader of the opposition. Thank you very much. I don't want to, I want to be very clear about the message I'm giving here. I don't want to, go into questions and answers. The clear message I'm giving here is that we've come here to listen to the people of Manipur. The people of Manipur need to be heard. আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ লগত এটা আমি দলে আলোচনা কৰোঁ আৰু আমি এখন স্মাৰক পত্ৰ দিছোঁ। প্ৰথম কথাটো হৈছে যে অসমে যোৱা 5 বছৰ কেন্দ্ৰৰ পৰা যথেষ্ট বানপানী গৰাখহনীয়া সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰই গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে, পৰ্যাপ্ত পুঁজি মোকলাই নিদিয়াৰ কাৰণে ৰাজ্য চৰকাৰ আজি নিৰুপায়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই পুঁজি দিল্লীৰ পৰা মোকলাই আনিব নোৱাৰে। সেইকাৰণে আমি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ যে আপুনি অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত দিল্লীত সংসদৰ মজিয়াত হেঁচা প্ৰয়োগ কৰি আমাৰ অসমৰ যিখিনি প্ৰাপ্য পুঁজি, যিখিনি অনাদায় হৈ আছে, সেই পুঁজি যাতে অতি শীঘ্ৰে মোকলাই দিয়াত আপুনি আগভাগ লয়, সেইটো আমি অনুৰোধ কৰিছোঁ। আৰু তেখেতে আমাৰ অনুৰোধ ৰক্ষা কৰিম বুলি কৈছে। ইতিমধ্যে তেখেতে নিজৰ এক চেণ্ডেলত সেই কথাটো প্ৰকাশ কৰিছে। দ্বিতীয়তে তেখেতে দুটা আপোনাৰ মণিপুৰৰ শৰণাৰ্থী শিবিৰ, এটা অসমত আছে, এটা মণিপুৰৰ ফালে আছে জিৰিবামত, দুইটা শিবিৰতে তেখেত যায়। তাৰ ৰাইজে মূলতে তেখেতক বাৰে বাৰে অনুৰোধ কৰিছে যে আমাক শান্তি লাগে আৰু আমাক ঘৰবিলাকলৈ ঘূৰি যোৱাৰ এটা পৰিস্থিতি লাগে, আৰু ঘৰলৈ ঘূৰি যোৱাৰ পিছত যাতে পুনৰবাৰ আমাৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি নাহে, পুনৰ যাতে অশান্তি নহয় তাৰ নিশ্চিতি প্ৰদান কৰিব লাগে। আৰু সেইখিনি মূলতে আলোচনা হৈছে। আৰু লগতে আমাৰ এটা কেম্পত, এইটো আছিলে যে ফুলৰতল কেম্পত খাদ্য সংকটত ভুগিছে, 2জন ৰোগী হস্পিটেলত আছে, দৰৱ পোৱা নাই বুলি কৈছে। সেইকাৰণে আমাক কংগ্ৰেছ দলক কৈ থৈ গৈছে আমাৰ দলৰ নেতৃত্ব, এতিয়া মোৰ লগত আমি যাম আকৌ ফুলৰতল কেম্পলৈ। তাত যিখিনি খাদ্য অভাৱ আছে আৰু দৰৱৰ যিখিনি অভাৱ আছে সেইখিনি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ফালৰ পৰা যোগান ধৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। মণিপুর দাঙ্গা পীড়িত শরণার্থীদের আশ্রয় শিবির কাছাড়ের মার্কুলিন শিবিরে কংগ্রেসের তরফে ত্রাণ সামগ্রী বিতরণ কংগ্রেস রাজ্য সভাপতি ভূপেন বরাড়। মণিপুর দাঙ্গা পীড়িত শরণার্থীদের আশ্রয় শিবির কাছাড়ের মার্কুলিন শিবিরে কংগ্রেসের তরফে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মণিপুর সফর কেন্দ্র করে কাছাড় কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ের জিরিঘাট মার্কুলিন শরণার্থী শিবিরে ত্রাণ বন্টন করা হয়। এদিনে ত্রাণ বন্টন কর্মসূচির নেতৃত্ব দেন আসাম প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন বরা। এছাড়া উপস্থিত ছিলেন কাছাড় কংগ্রেসের নেতৃস্থানীয়রা। এদিন শরণার্থীদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, বিস্কুট, আটা সহ অন্যান্য সামগ্রী বন্টন করা হয়। এই উপলক্ষে আসাম ৰাজ্য কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা জানান, ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এই শিবিৰটোত আজি প্ৰায় 10টামান বজাত আহিছিলে। আহোঁতে শিবিৰৰ থকা শৰণাৰ্থীসকলৰ মূল যিটো কথা আছিলে যে আমাক শান্তি লাগে আৰু তেখেতসকলৰ নিজৰ ঘৰলৈ ঘূৰি যাবলৈ বিচাৰিছে, আৰু ঘৰলৈ ঘূৰি যোৱাৰ পাছত যাতে এনেকুৱা পৰিৱেশ আকৌ নহয় তাৰ কাৰণে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক তেওঁলোকে অনুৰোধ জনাইছিলে। লগতে তেখেতসকলে খুব দুখেৰে কৈছিলে যে খোৱা বোৱা যথেষ্ট অসুবিধা পাইছে, চৰকাৰে সহায় কৰা নাই। আৰু 3জন এই কেম্পত থকা ব্যক্তি, 2জন লোকেল হস্পিটেলত ভৰ্তি হৈ আছে, এজন চিভিল হস্পিটেলত আমাৰ মেডিকেল কলেজত ভৰ্তি হৈ আছে। গতিকে দৰৱ পাতিৰ ক্ষেত্ৰত কিছু সহায় বিচাৰিছিলে।
আৰু সেইকাৰণে আমাৰ শিলচৰ জিলা কংগ্ৰেছ, আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক আৰু আমি প্ৰদেশ কংগ্ৰেছে আলোচনা কৰি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক তেওঁলোকে যিখিনি অভিযোগ দিছিলে সেই অভিযোগখিনিক আমি যি পাৰোঁ আমাৰ নেতাজনৰ উপস্থিতিৰ পাছত আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু আমি তেওঁলোকক কৈছোঁ, আমাৰ জিলা কংগ্ৰেছক আৰু MLAক আমি দায়িত্ব দিছোঁ যে যেতিয়ালৈকে কেম্পটো থাকিব যিকোনো সুবিধা অসুবিধা বিপদে আপদে আমি খবৰ ল'ম, আমি তেওঁলোকৰ লগত আছোঁ। আজি আমি চাউল দিছোঁ, ইয়াত ৭৬টা পৰিয়াল আছে, তেওঁলোকে যাতে এই মাহটো চলিব পাৰে চাউল, দালি, আলু, পিঁয়াজ, মিঠাতেল, চয়াবিন, নিমখ, বিস্কুট এনেকৈ যিখিনি দিব পাৰিছোঁ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে শিলচরে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বরাকের বন্যা পরিস্থিতি ও পীড়িতদের খোঁজ নিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত হন সোমবার। এদিন তিনি বিকেলে শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন HS স্কুলে আদর্শ ত্রাণ শিবিরটি পরিস্থিতি খতিয়ে দেখলেন ও ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে আলোচনা করেন ও ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য পাবেন বলে আশ্বাস দেন। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, সন্মানীয় সদস্যসকল, তাতে মোৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে বানপানীৰ কবলত পৰা মানুহখিনি খবৰ ল'বলৈ আহিছোঁ। বিপদৰ সময়ত নিজৰ মানুহৰ ওচৰত থাকিব লাগে, মুখ্যমন্ত্ৰীৰ আহ্বান, আমাৰ নিজৰ মনৰ আহ্বান আৰু দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে আমি থাকিম। এতিয়া আমি ইমান ডাঙৰ মানুহ ৰাহুল গান্ধীৰ কথা পাতিবলৈ আমাৰ সময় নাই, কোনো ৰাজনীতি কৰিব সময় নাই। আমাৰ মানুহ এতিয়া বৰাক ব্ৰহ্মপুত্ৰত মানুহ এতিয়া বানপানীত আছে, তেওঁলোকক আমি সেৱাই সংগঠন নীতিৰে আমি গোটেই দলৰ মানুহখিনি নামি পৰিছোঁ, চৰকাৰক সহায় কৰিছোঁ। এতিয়া আচলতে আমাৰ ৫ লাখতকৈ বেছি চৰকাৰী চাকৰিয়াল, আমাৰ বিভিন্ন আৰক্ষীৰ পৰা, চিকিৎসাৰ পৰা, ভলণ্টিয়াৰসকল, আনকি সাংবাদিকো আৰু দল বন মত নিৰ্বিশেষে সকলো মানুহ এতিয়া লাগি আছে বানপানীৰ কাৰণে কেনেকৈ আমি মানুহখিনিক উদ্ধাৰ কৰিব পাৰোঁ। গতিকে এই সময়ত কোনো ধৰণৰ তেওঁক লৈ আমি ব্যস্ত হ'বৰ সময় নাই। এইবিলাক ডাঙৰ মানুহ যুৱৰাজ ৰাজপুত্ৰ, তেওঁৰ খবৰ ৰাখিবৰ আমাৰ সময় নাই। ৰাজপুত্ৰৰ খবৰ ৰখাতকৈ আমি এতিয়া মোৰ গাঁৱৰ মানুহজন, যিজন মোৰ গ্ৰামেৰ মানুহখিনি যিখিনি এতিয়া আশ্ৰয় শিবিৰত আছে, যিখিনি মানুহৰ বানত আক্ৰান্ত হৈছে, সেইখিনি মানুহক খবৰ ল'ব লাগে। এতিয়া আৰু ইমান ডাঙৰ মানুহৰ ৰাজপুত্ৰৰ খবৰ লৈ লাভ নাই। এতিয়া আমি খবৰ ল'ম আমাৰ হাইলাকানি, কৰিমগঞ্জ আৰু শিলচৰৰ মানুহখিনি কিদৰে আছে সেইখিনিয়ে খবৰ ল'ব পাৰিছোঁ। গতিকে ইমান ডাঙৰ মানুহৰ কথা আমাক নালাগে। ভূপেন বৰাই আজি এটা স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছে ৰাহুল গান্ধীক। তেওঁ কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ ব্যৰ্থ হৈছে কেন্দ্ৰৰ পৰা পুঁজি আনিবলৈ বান সাহায্যৰ কাৰণে। সেইটো লৈ কি ক'ব আপুনি? ৰাহুল গান্ধী কাক চাপিছে? ৰাহুল গান্ধীয়ে পইচা যদি দিছে ভাল কথা। যদি সংবাদ মাধ্যমে আমাক কৈছে, আপুনি কৈছে যে ৰাহুল গান্ধীক ভূপেন বৰাই স্মাৰকপত্ৰ দিছে, সঁচাই নেকি? যদি ৰাহুল গান্ধীয়ে যদি কিবা দিব পাৰে তো বিৰাট ভাল কথা, আমি স্বাগতম জনাম। যদি ৰাহুল গান্ধীয়ে কিবা দিয়ে আমি স্বাগতম জনাম। কিন্তু আমি জানো যে ৰাহুল গান্ধীৰ পৰা গৌৰৱ গগৈৰ পৰা ভূপেন বৰাদেৱে এতিয়া খালি তেওঁলোকে আশ্ৰয় শিবিৰত গৈ মিছা কথা প্ৰচাৰ কৰা, এতিয়া মনৰ কষ্ট থকা মানুহবিলাকৰ মাজত ৰাজনীতি কৰিছে। আমি আহ্বান জনাম, ৰাজনীতি কৰক আপোনালোকে, এসপ্তাহ 10 দিনৰ পিছত কৰক। এতিয়া আমি সকলো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত, আমাৰ দলৰ নেতৃত্বত আমি চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ সহযোগত আমি কাম কৰি আছোঁ। ফের ঊর্ধ্বমুখী বরাকের জলস্তর সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত জল বৃদ্ধি 13 সেন্টিমিটার। দীর্ঘ প্রতীক্ষার পর গত বৃহস্পতিবার রাত থেকে কমতে শুরু করে বরাক নদীর জলস্তর। ফলে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ধীরলয়ে উন্নত হতে শুরু করে, কিন্তু আজ সোমবার ফের বাড়তে শুরু করে বরাকের জলস্তর। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত জল বৃদ্ধি পায় 13 সেন্টিমিটার। তবে 2টোর পর জল স্থিতাবস্থায় রয়েছে। রাত 8টায় বরাক নদীর জলস্তর 19.29 মিটার। অন্যদিকে আজ সকাল 6টা পর্যন্ত বরাকের জলস্তর ধীর লয়ে হলেও কমতে থাকে, কিন্তু আচমকাই সকাল 7টা থেকে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করে। ফলে আবারও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। জলস্তর বৃদ্ধির এই ধারা বজায় থাকে দুপুর 2টো পর্যন্ত। এরপর থেকে জলস্তর স্থিতাবস্থায় রয়েছে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার। শিলচর শহরতলীয় চেঙ্কুরি রোড নয়াগ্রাম এলাকার বেশ কিছু স্থানে নতুন করে বন্যার জল প্লাবিত। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল চেঙ্কুরি নয়াগ্রামে বেশ কিছু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত। সোমবার শিলচর চেঙ্কুরি নয়াগ্রামের বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান, আজ সকাল থেকে বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে। হঠাৎ করে জল বাড়তে শুরু করায়
এলাকার জনগণরা আতঙ্কিত হয়ে আছেন। হঠাৎ করে জল বাড়ায় বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয় তাদের, এবং অনেক জায়গার রাস্তাঘাট জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়রা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাননি তারা। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন করেন। ঘন্টা প্রতি না 5 মিনিট পর পর 1 ইঞ্চি বাড়ে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইল নয়াগ্রাম, আর নয়াগ্রাম, চেঙ্কুরি রোড নয়াগ্রাম। আচ্ছা, আর ওদিকে পার হয়ে গেলে চেঙ্কুরি রোড কালিঞ্জর। মানে এখানে বেশ কিছু মানে বাড়িঘর জলের নিচে, এখনো একদম জলের নিচে। কখনো জল কমেন না? কোনো জল না কমেন না। জলটা বাড়ার কারণ কি তা? এইটা তো কই থাকি জলবারের, এটা তো আমরা কইতে পারি না। ঘরে তো ঘরের ভিতরে জলা মাই গেছে, এখন কই তালা 2 তালার গিয়া উঠানিও, সব উঠানিও হয় জিনিস উঠানিও। সরকার থেকে কোনো সাহায্য পাইছেন না? কোনো কিছু নাই, কিচ্ছু পাইছেন না? না। অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী কর্মসূচি পালন করল বিভিন্ন দল সংগঠন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব, গ্রাহক সংগঠনের প্রতিনিধি ও নাগরিকেরা শিলচরের ক্ষুদিরা মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সোমবার বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা মূল্য বৃদ্ধির জন্য জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মূল্যবৃদ্ধি কার স্বার্থে? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বরাক উপত্যকায় আর্থিক, সামাজিক সব ব্যবস্থাই ভেঙে পড়েছে। বন্ধুগণ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে এই শিলচর শহর, যেটা আসামের 2য় বৃহত্তর শহর, সেই শহরের একটাই রাস্তা এই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত গেছে, হয়ে মেডিকেলে গেছে। সেই রাস্তার অবস্থা ভয়াবহ। আমরা এমন অবস্থায় আছি যে রাজ্য সরকার আমাদের জন্য একটা রাস্তাও সঠিকভাবে ঠিক করে রাখতে পারছে না। এই হলো আমাদের অবস্থা। বন্ধুগণ, এখন চারদিকে ফ্লাড চলছে। এই ফ্লাডের পরিস্থিতিতে আমরা জানি অনেক সময় জিনিসপত্র বাইরের থেকে আসতে পারে না। এই পরিস্থিতিতে যারা মজুত করে রেখেছেন নানা শাক সবজি, ডাল, তেল, লবণ, এইগুলো যারা মজুত করে রেখেছেন, আমাদের প্রশ্ন হলো সেই মজুদ গোডাউনগুলোতে গিয়ে প্রশাসন কেন খবর নিচ্ছে না? ওদের গোডাউনে কত কত মাল মজুত করা আছে, সেই সব মালের কেন লিস্ট পত্রিকা মারফত এবং বাজারগুলোতে লাগানো হচ্ছে না? বন্ধুগণ, এইটা আমাদের 1 নম্বর দাবি, যে যত মজুত করা মাল আছে নানা গোদামে, তার সব লিস্ট
জনসমক্ষে নিয়ে আসতে হবে পত্রিকা মারফতে, এবং বাজারগুলো, বড় বড় বাজার যতগুলো আছে এই বরাক ভ্যালিতে, সব বাজারে লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে, এবং তার যে আমরা কি দামে খরিদ করব, আমরা যারা বাজারে যাই, নিত্যদিন আমরা যারা বাজারে যাচ্ছি, তারা আমরা কি দামে এই জিনিসগুলো কিনে নেব, খরিদ করব, তার পুরো লিস্ট যেন আজকের থেকেই টাঙ্গানো হয়। আমাদের দাবি আজকের থেকে এই যে গোডাউনগুলোতে কত কত জিনিস আছে সবগুলো লিস্ট যেন পত্রিকাতে দেওয়া হয়, এবং বড় বাজারে বড় করে যেন লেখা থাকে যে জিনিসের মজুদ কতখানি আছে এবং তার বিক্রয় মূল্য কত। বন্ধুগণ, এই জিনিস প্রশাসনের পক্ষে কিছুক্ষণ আগে আমাদের এইখানে এসে জিজ্ঞেস করা হলো যে আপনাদের এইখানে যে আসছেন আপনাদেরকে কি পারমিশন নেওয়া আছে? আমরা এইখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো, তার জন্য পারমিশন নেওয়া আছে কিনা না সেইটা তলব করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু আমরা প্রতিদিন ডাল ভাত খেতে পারছি কিনা না তার খবর কিন্তু প্রশাসন নিতে আগ্রহী নন। বন্ধুগণ, এই হলো আমাদের পরিস্থিতি। আমরা ডাল ভাত খেতে পারছি না, রুটি রুজি করতে পারছি না, সেই অবস্থাতে আমরা কিভাবে জীবন ধারণ করতে পারবো? এইটা হলো প্রশাসনের প্রথম দায়িত্ব, যে জনগণকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা। সেই দিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দেওয়ার অর্থই হলো যে আসল ঘটনাকে ধামাচাপা দিয়ে এগুলো জনসাধারণের জন্য দরকারি জিনিস নয় সেইগুলো নিয়ে প্রশাসন বাজি মাত করতে চাইছে। তাই বন্ধুগণ, আমরা পারমিশন নেই বা আছে সেই ভয়ে আমরা এইখান থেকে চলে যাব, সেইটা প্রশাসনকে আমরা জানিয়ে রাখছি। কখনোই সম্ভব হবে না। আমরা আমাদের ভাত কাপড়ের জন্য এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা যাতে আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের জীবন ধারণ করতে পারে, সেই অবস্থায় যাতে সরকার আমাদেরকে রাখে, সেই দাবি রাখার জন্যই আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি। সোনার বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের দাবি ধনেহরি যুব সমাজের। সোনার বন্যা কবলিত যেসব এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়নি, সেখানে অতি সত্বর সামগ্রীগুলো দেওয়ার জোরালো দাবি জানালো ধনেহরি যুব সমাজ। ধনেহরি যুব সমাজের তরফে শাকির আহমেদ মজুমদার, মাসুম বরভুইয়া, রেবুল লস্কর, রফিকুল বরভুইয়া, মাহমুদ বরভুইয়া সহ অন্যান্যরা সোনাই সার্কেল অফিসে গিয়ে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত তুলে ধরেন মাসুম বরভুইয়া সহ অন্যান্যরা। আজকে আমরা গত কালকে ফোর্সিপ থেকে এন্টায়ার সোনাই আমরা যুব সমাজের তরফ থেকে আমরা ভিজিট করছি বিভিন্ন জায়গা। ভিজিট করার বাদে যেন রিলিফ ম্যাটেরিয়ালস আরও গবাদি পশুর খাদ্য বা যেন তেরপাল পচিছে না, এন্টায়ার সোনাইতে আমরা যেন ভিজিট করিয়া পচিছে না কথা জায়গার লাগিয়ে আজকে আমরা মাতিছি। দেখা গেছে ম্যাক্সিমাম জায়গাত 99% জায়গাত ফসি গেছে রিলিফ ম্যাটেরিয়াল, আর সবটা জিনিস মোটামুটি ফ্লাডর যেটা গভর্নমেন্ট প্রোভাইডেড ম্যাটেরিয়াল সব ফসি গেছে। জাস্ট আমরা চৌকো ওখান পড়ছে যে আমরা সাতরাকান্দি জিপি কোনো এক কারণে গিয়া এটা মিসিং হয়ে গেছিল গা, যার দরুন আজকে আমরা ভেটেনারি ডিপার্টমেন্টও মাতিছি, আর এখানে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকে মাতিছি সোনাই সার্কেল অফিসও। মাতার বাদে সাতরাকান্দি জিপি যেটা মিস করলো যেটা ডেপ্রাইভ হয়ে গেছিল গা, আমরা খুব ভালো রেসপন্স হয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আর আপনার ভেটেনারি ডিপার্টমেন্ট থেকে। আমরা তারা ধন্যবাদ জানাই, আর তারা এজ সুন এজ পসিবল তারা ভিডিও করবা যেটা জিনিস প্রোভাইড করা লাগে প্রোভাইড করাই বা এটা এসুরেন্স দিছই, আর খুব সুন্দর রেসপন্স করছই। আমরা তারা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর যে তারা এটার লাগিয়া ইনিশিয়েটিভ লইছে। আর ও সাতরাকান্দি জিপি সাতরাকান্দি পার্ট 1 পার্ট 2 জাঞ্জারবাড়ির লেগে আমরা আলোচনা করছি। বাকি প্রায় সব জায়গায় ম্যাটেরিয়াল ফসি গেছে, যার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে মাতিয়ে এসুরেন্স পাইছি। কাটেগোড়া বিধানসভার বিভিন্ন বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
সোমবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর ও নেভারপুতার বিস্তীর্ণ বন্যা প্লাবিত অঞ্চলের জনসাধারণের সাথে দেখা করে বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য, ওষুধপত্র, বিশুদ্ধ পানীয় জল, পশু খাদ্যের পর্যাপ্ত আছে কিনা তার সঠিক খোঁজ খবর নেন শিলচর লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন নৌকা করে গোটা বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি, মানুষের পাশে থাকার যে ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা একমত হয়ে কাজ করেছি। এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম, তৃতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকের দিন এখানে এলাম। তার আগে আমার এখানে কাঠিগড়া অঞ্চলের যারা এই দলের দায়িত্বে আছেন, আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ, ওনারও প্রতিনিধি এখানে সুখেন্দুকর আছেন, তিনিও এসছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই দুর্দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে। আমি গতকাল এসে আজকের দিনে এলাম। পাথারকান্দিতে 3টি গাড়ি থেকে কোটি টাকার ড্রাগস সহ আটক এক পাচারকারী। করিমগঞ্জের পাথারকান্দিতে কোটি টাকার ড্রাগস সহ আটক এক। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে কোটি টাকার ড্রাগস সহ এক ব্যক্তি ধরা পড়ল পাথারকান্দি পুলিশের হাতে। ধৃতের নাম রেহান উদ্দিন। জানা গেছে রবিবার রাতে এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে এএসপি প্রতাপ দাস সহ পাথারকান্দি পুলিশের এসআই নূরনেহা বেগম ও সার্কেল অফিসারের উপস্থিতিতে পাথারকান্দি এসবিআই ব্যাংকের পাশে অভিযানে নেমে পর্যায়ক্রমে একটি অটো ভ্যান সহ একটি ওয়াগনার ও আরেকটি স্কুটিতে তল্লাশি করে 9টি সাবানের বাক্সে 105 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য কোটি টাকার মতো হবে। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে মাছিমপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ। কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে সোমবার মাসিমপুরের বন্যা কবলিত অঞ্চল কুমারপাড়া তথা এর পার্শ্ববর্তী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, দুধ, মশা তাড়ানোর কয়েল, ব্লিচিং পাউডার, চুন, ফিটকিরি, ফেনাইল এবং ওআরএস ইত্যাদি। এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক ডক্টর অভিজিৎ নাথ, এক্সিকিউটিভ মেম্বার সজল কুমার দেব, গোপাল চন্দ এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভির স্থানীয় কার্যকর্তা অজয় পাল ও দিব্যেন্দু দাস। বন্যার জলে ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করা স্থানীয় জনগণের মধ্যে সুরভির কার্যকর্তাগণ তথা স্বয়ংসেবকদের বিশেষ সহায়তায় নৌকা দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী সমূহ। সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য মহাশয় তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংস্থা সবসময় গ্রামবাসীদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে পশুখাদ্যেরও ব্যবস্থা করবেন যতটুকু পারেন। আর এটা হইল জলের শুদ্ধিকরণ। ফ্লাডের জলটাও যদি আপনি শুদ্ধ জল করতে চাই, এটার মাঝে ফিটকারি আছে, এটার মাঝে চুন আছে, এটা একটা মিশ্রিত ইয়ে। এটা আবার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট যেটা পিএইচই থেকে এটার ফর্মুলা যেটা দিয়ে দিছে। গতবারের ফ্লাডেও আমরা এই ফর্মুলা দিয়ে আমরা প্রচুর ডিস্ট্রিবিউট করছি। এবার ডাক্তার বাবুর আন্ডারে এই কাজ হয়েছে। জল মিলাইয়া ডাইরেক্ট আপনি খাইলে তুমি আই যাও 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিওর তিরোধান তিথি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত বারৈগ্রাম আশ্রম। 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিওর তিরোধান তিথি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত শ্রী শ্রী গোপাল জিওর, শ্রী শ্রী রাধাবিনোদ জিও ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিওর আশ্রমে। তিরোধান তিথি উৎসবের কার্যসূচি হিসেবে রবিবার শুভ অধিবাস, সোমবার ছিল প্রভুপাদের তিরোধান উৎসব। এদিন ভোরবেলা থেকে অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়। এরপর গুরু পুজো, অঞ্জলি প্রদান, দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর শ্রীমন্দিরে উপাসনা শুরু হয় এবং রাত 10টায় উপাসনা সমাপ্ত হয়।
50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন সমাপ্তি অনুষ্ঠান। শিলচর গান্ধী ভবনে বিবেক বাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্ত, NIT ডিরেক্টর ডক্টর দিলীপ কুমার বৈদ্য, পদ্মশ্রী ডক্টর রবি কন্নন, শৈল চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস, বাহিনী সম্পাদক শেখর পাল চৌধুরী প্রমুখ। বিবেক বাহিনীর সভাপতি ডক্টর সুকুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের দ্বারা বৈদিক মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন। প্রথমে অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এরপর একখানি গণেশ বন্দনা পরিবেশিত হয়। পরে অতিথিরা স্বামীজির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। ये मेरा सौभाग्य है कि आज विवेक वाहिनी के गोल्डन जुबली समारोह में मुझे उपस्थित होने का अवसर मिला। मैं बहुत बहुत आभार व्यक्त करता हूँ विवेक वाहिनी के सदस्यों का कि जिन्होंने मुझे ये अवसर दिया। इस यहाँ पर सम्मिलित होकर यहाँ पे विद्वज्जनों के बीच में जो मुझे सीखने का अवसर मिला, उसके लिए मैं बहुत बहुत आभार व्यक्त करना चाहूँगा। स्वामी विवेकानंद की शिक्षाओं ने मेरे जीवन में बहुत महत्वपूर्ण इम्प्रेशन डाला है, मैं कहूँगा। बचपन से ही स्वामी जी के आदर्शों ने मुझे बहुत इंस्पायर किया है और मैं उस भूमि से आता हूँ जहाँ पे स्वामी जी ने तपस्या की थी। राती घाट का मंदिर वो मेरे घर के पास में ही है। जो स्वामी जी ने रामकृष्ण का मठ बनाया था मायापुरी में, मैं उसी जिले में वही मेरा ओरिजिनल गांव है, मेरा मूल गांव वहीं पर है। And perhaps Vivekananda is one of the tallest spiritual personality, and we all have some knowledge, but still we do not understand fully. And perhaps the way this Vivek Bahini initiated, whatever we know, we just put it into the particular form, and that together I heard that a large number of writers contributed in this, and in fact I was also requested to write. And in fact, I was from childhood associated with the mission, but still my knowledge was very limited. So writing about Swami Vivekananda is not so easy. So I was taking a lot of time, and I was not able to concentrate. In fact, then finally, my wife also helped. Madam is present with me today, and then we together. And most of the things. Some of the things I heard, some of the things I have collected from different places, and then we put together. যে সৌমিনীটা প্রকাশ হয়েছে এটার ব্যাপারে উনি একজন লোকের কথা বলেছেন। আমিও জানি উনি কখনো সামান্যতম মিস্টেক অ্যাকসেপ্ট করেন না। 10 বছর 15 বছর আগে আমাদের হসপিটাল একটা সুরঙ্গিকে আমরা চাপিয়েছিলাম, তখন আমরা ওনার হেল্প নিয়েছিলাম এবং ওনার জন্য আমাদেরকে রাত 2-3 পর্যন্ত ওনার পেন্টিং অফিসে গিয়ে আমাদের অনেক কিছু কালেক্ট করতে হয়েছে। মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর যৌথ উদ্যোগে শিলচরের বন্যাক্রান্তদের মধ্যে খিচুড়ি বিতরণ। সোমবার মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতের যৌথ উদ্যোগে শিলচরের 5টি বন্যা ত্রাণ শিবিরে প্রায় 2000-এরও বেশি শরণার্থীদের মধ্যে খিচুড়ি এবং পায়েস বিতরণ করা হয়। প্রথমে দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলে 130 জনকে, গভট গার্লস স্কুলে 1680 জনকে, গভট বয়েজ স্কুলে 300 জনকে, বিসি রায় মেমোরিয়াল স্কুলে 304 জনকে, এরপর তারাপুর নিত্যময়ী স্কুলে 127 জনকে খাবার বিতরণ করা হয়। সব মিলিয়ে বিকেল পর্যন্ত প্রায় 2500 জনেরও বেশি লোককে এই খাবার বিতরণ করা হয়। মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর সদস্যরা প্রত্যেকটি শিবির ঘুরে দেখেন এবং মানুষের সমস্যাগুলো শুনে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
आज हम लोग सेवा भारती के साथ वार्ड वुमेन्स मिलकर के खिचड़ी और फायर डिस्ट्रीब्यूशन काम में लिए आए हैं। लगभग 2200 आदमियों को खिचड़ी और पायस यहाँ पे हम लोग वितरित कर चुके हैं अलग अलग स्कूलों में। और जब तक ये फ्लड का ये पेंडेमिक टाइम रहेगा हम लोग ऐसे ही मिलकर काम करते रहेंगे और आशा करते हैं ये जो विकट परिस्थिति है इससे हम लोग ऊपर कर जल्दी है। নমস্কার, আমরা এখানে আছি মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতী দুইটি সংগঠন মিলে আমরা শিলচরের বিভিন্ন শরণার্থী শিবিরে একসাথে আমরা খিচুড়ি বিতরণ এবং পায়েস বিতরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকাল থেকে। আমরা সকালে তরুণরাম ফুকন স্কুলে 130 সংখ্যার শরণার্থীর মধ্যে খিচুড়ি বিতরণ করেছি। তারপর আমরা গভর্নমেন্ট গার্লস স্কুলে সেখানে 1680 সংখ্যার শরণার্থীরা উপস্থিত আছেন এবং সেখানে আমরা সবাইকে খিচুড়ি এবং পায়েস বিতরণ করেছি। তারপর গভর্নমেন্ট বয়েজ স্কুলে প্রায় 350 শরণার্থী উপস্থিত আছেন, সেখানে আমরা খিচুড়ি বিতরণ করেছি। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিসি রয় মেমোরিয়াল স্কুলে আছি এবং সেখানে 304 সংখ্যার শরণার্থী আছেন এবং আমরা এখন পর্যন্ত সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি খিচুড়ি বিতরণ করে। এবং আগামীতেও আমরা এই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাব যতদিন এই ফ্লাডের বিপর্যয় থাকবে, যতদিন শরণার্থী শিবিরগুলো থাকবে। আমরা প্রত্যেকটা শিবিরে মারোয়ারি যুবমঞ্চ এবং সেবা ভারতীর সেবা আমরা চালিয়ে যেতে থাকবো। ধন্যবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর হয়ে মণিপুর পৌঁছে ত্রাণ শিবির পরিদর্শন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। হিমন্ত নেতৃত্বাধীন রাজ্য সরকার বন্যাপীড়িতদের পাশে রয়েছে। শিলচরের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে বললেন প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। ফের ঊর্ধ্বমুখী বরাকের জলস্তর সোমবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত বৃদ্ধি 13 সেন্টিমিটার। শিলচর চ্যাংকুড়ি রোড নয়াগ্রাম এলাকার বেশ কিছু স্থানে নতুন করে বন্যার জল প্লাবিত। অস্বাভাবিক দ্রব্যমূল্যের বিরুদ্ধে শিলচর প্রতিবাদী কর্মসূচি বিভিন্ন দল সংগঠনের। সোনাই বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের দাবি ধনেহরি যুব সমাজের। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।